শাহী চালে ভেস্তে গেল আরশোলাদের চক্রান্ত। খবর অনুযায়ী 6 জুন দিল্লিতে আরশোলারা একটা বিশেষভাবে বিশৃঙ্খলা সৃষ্টির প্ল্যান করেছিল। তাদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশকে ইনভলভ করে দেওয়া, যাতে পুলিশ সেই বিশৃঙ্খলা দমনের জন্য কোনো ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করে, এবং পুলিশের সেই কঠোর ব্যবস্থা গ্রহণ করলেই আরশোলাদের আসল উদ্দেশ্য বেরিয়ে আসবে। উদ্দেশ্য ছিল জেএনজিকে হাতে নিয়ে সমস্ত দেশে একটা সহিংসতা ছড়িয়ে দেওয়া, এবং সেই উদ্দেশ্যেই অভিজিৎ দীপকে ভারতের মাটিতে এসে পা দিলেন। কিন্তু এখানে এসে তিনি নিজেও হতবাক হয়ে গেলেন। যা প্ল্যান ছিল, যা পরিকল্পনা ছিল, সব যেন এক মুহূর্তে উপড়ে গেল। অভিজিৎ দীপকের হাতে তুলে দেওয়া হলো পুলিশের সেই অনুমোদনপত্র, যে পত্রে লেখা আছে যে আপনি যন্তর মন্তরে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। সেখানেই হতবাক হয়ে গেলেন অভিজিৎ দীপকে। অভিজিৎ দীপকে ভেবেছিলেন যন্তর মন্তরে যাবার আগে পুলিশ তাকে পার্লামেন্টারি পুলিশ স্টেশনে নিয়ে যাবে, কিন্তু সেখানে নিয়ে গেল না পুলিশ, তাকে সোজাসুজি অনুমোদনপত্র দিয়ে যন্তর মন্তরে পাঠিয়ে দেওয়া হলো। ফলে একটা পূর্ব পরিকল্পনা সেই ছাত্র সংগঠনগুলো, যে ছাত্র সংগঠনগুলো অ্যাকচুয়ালি নিজেদেরকে ছাত্র বলে পরিচয় দেয়, কিন্তু তারা মোটামুটিভাবে গভীরভাবে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই ছাত্র সংগঠনগুলো অবাক হয়ে গেল। তারা তো চেয়েছিল অভিজিৎ দীপকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে, তারপর পুলিশ স্টেশনের বাইরে শুরু হবে আসল ড্রামা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা অ্যাকচুয়ালি যন্তর মন্তরে ছিল না, ছিল পুলিশ স্টেশনের বাইরে। কিছু এলজিবিটি গোষ্ঠীকে পার্লামেন্টারি পুলিশ স্টেশনের বাইরে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিকল্পনাটা ছিল গভীর। এই সমস্ত সংগঠনগুলো পুলিশের কাছে এনওসি দাবি করবে বিক্ষোভ দেখাবার জন্য থানার বাইরে, কারণ থানার ভিতরে থাকবেন অভিজিৎ দীপকে, তাই তারা বাইরে ককরোচ সেজে বিক্ষোভ দেখাবে। কিন্তু তাদের সেই সমস্ত পরিকল্পনাই বানচাল হয়ে গেল। গোয়েন্দাদের বিচক্ষণতা এবং পুলিশের দক্ষতায় অভিজিৎ দীপকে পুলিশ স্টেশনে আনাই হলো না, তাই সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে গেল। পুলিশের সাথে উত্তপ্ত তর্কে জড়িত হয়ে এবং আসবাবপত্র ভাঙচুর করে পুলিশকে বাধ্য করা ককরোচের এগেইনস্টে ব্যবস্থামূলক কোনো আইনি পদক্ষেপ নেওয়া, এবং তেরই সুযোগেই ককরোচরা খেলবেন তার সেই ভিকটিম কার্ড। নিজেদেরকে নির্যাতিত হিসাবে প্রমাণ করবেন, সমস্ত ভারতে ছড়িয়ে দেবেন সেই কথাটি যে দেখো ককরোচরা কী করে নির্যাতিত এই সরকারের আমলে। যন্তর মন্তরে ছিল বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন। শুধু তাই নয়, যন্তর মন্তরে ছিল বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন। শুধু তাই নয়, সিভিল পোশাকে পুলিশের এই ফটোগ্রাফার হয়ে এবং ড্রোন দ্বারা নজরদারি চালিয়ে প্রতিটি চেহারাকে ক্যামেরাবন্দি করে রাখা হয়েছিল। সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে দেশের যে কোনো প্রান্ত থাকে তাকে যেন যে কোনোভাবেই অ্যারেস্ট করা যায়, সেই ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক ব্যবস্থা নিয়েছিল পুলিশ। দিল্লির সীমানা সিল করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, মেট্রো পরিষেবাতেও বিশেষভাবে নজরদারি চালানো হয়েছিল। ককরোচরা খুব সহজেই বুঝে গিয়েছিলেন পরিস্থিতিটা কেমন। আন্দোলনে এসেছেন, আন্দোলন করবেন, কিন্তু সহিংসতা ছড়াতে গেলে পালানোর আর কোনো রাস্তাই নেই। সেটা বুঝতে তাদের আর বেশি বাকি হয়ে থাকেনি। এরপর আসি ককরোচরা কি বক্তব্য রাখলেন তার উপর। যন্তর মন্তরে যেসব ভাষণ দেওয়া হলো, সেখানে আজকের জেনজিরাই অবাক হয়ে গেলেন। তারা ভেবেছিলেন সেখানে নিট পরীক্ষার সেই ব্যর্থতা, শুধু তাই নয়, ভারতের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সে সমস্ত বিষয়ই শুধু আলোচনার বিষয় হয়ে উঠবে। কিন্তু কিছু কিছু জেনজি অবাক হয়ে নিজেরাই প্রশ্ন করছেন
তারা এখানে আজাদি আজাদি করে কেন স্লোগান দিল? যদিও বামপন্থীদের ভাড়াটে ছাত্র সংগঠনরা এখানে এসেছিল, ছাত্র সংগঠন না বলে যদি গুন্ডাও বলি ভুল হবে না, এসেছিল সেখানে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে, কিন্তু তারাও আর কিছু দূর নাটক গড়িয়ে নিতে পারলেন না। কারণ পুলিশি কড়া নিরাপত্তার জন্য এবং ড্রোন নজরদারি এবং সিভিল ড্রেসে পুলিশের ফটোগ্রাফার হয়ে ঘোরাফেরার জন্য যে ধরনের একটা ড্রামার সৃষ্টি করার প্রচেষ্টা ছিল তা হলো না। তাই দুপুরের পর মিডিয়াকেও সেখান থেকে সরিয়ে যেতে হলো। যেখানে ড্রামা নেই সেখানে আর মিডিয়া কতক্ষণ থাকবে? সকাল দিকেই যা একটু কভারেজ করলো, তারপর সরে পড়লো। আরশোলারা বুঝতে পারছেন বাংলাদেশ বা নেপালে যা ছিল ভারতে তাই নেই। ভারতে আছে মোদি সরকার। বাংলাদেশ বা নেপালের সরকারের মতন সরকার আমাদের ভারতে নেই। এ সরকার খুবই সতর্ক, প্রতিটি পদক্ষেপে এসে সতর্কতা অবলম্বন। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রকে আছেন অমিত শাহের মতন ব্যক্তিত্ব, যিনি তার তুখার বুদ্ধিমত্তার পরিচয় বিভিন্ন জায়গায় অলরেডি দিয়ে দিয়েছেন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যে কোনো অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিতে এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ে দক্ষ। আর সবচেয়ে বড় কথা, ভারতের যারা জেনজি তারা বোকা নয়, তারা বুঝতে পারে কোনটা তাদের জন্য ভালো। শিক্ষা ব্যবস্থার যে ডামাডোল চলছে সে কথা স্বীকার করছি, কিন্তু সেই ডামাডোলে ঠিক করতে গিয়ে নতুন কোনো বিপদের ফাঁদে ভারতের জেনজিরা পা দেবেন না, সেটা আশা করি ককরোচের দলরা বুঝে গেছেন। ভারতের তরুণ প্রজন্ম বিরোধী দল বা তাদের হাতের পুতুলদেরকে আর বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সরকার চালাচ্ছেন সেই সরকারের প্রতি তরুণ প্রজন্মের কোথাও হলেও একটুখানি আস্থা আছে। তাই ককরোচদেরকে প্রকৃতপক্ষে যন্তরমন্তরে বেকার করে দেওয়া হলো। তারা বুঝতে পারলেন তাদের আর বেশি দূর এগোনো সম্ভব নয়। আরের কথা হলো যে ডিপ স্টেটের তৈরি করা ককরোচ নেতা অভিজিৎ দেবকে সেদিন যন্তরমন্তরে দিল্লির অসহ্য গরম সহ্য করতে না পেরে আন্দোলন যন্তরমন্তরের বিক্ষোভ শুরু হওয়ার আগেই একটি শীত তাপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে সেখান থেকে উধাও হয়ে গেলেন। এই হলো অভিজিৎ দেবকের চরিত্র, যার উপর ভরসা করে ককরোচরা আন্দোলনের জন্য ফড়ফড় করে উঠছিলেন।